এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা হচ্ছে যে জাভা প্রোগ্রামিংটা শিখতে যাচ্ছি। জাভা আসলে কেন শিখবো, আহ, তার আগে আমরা জাভা প্রোগ্রামের কথা যখন আমরা বলি প্রথমে, হ্যাঁ, প্রথমে যে কথাটা চলে আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু শুধুমাত্র জাভা না, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। যেমন পিএইচপি আছে, তারপরে হচ্ছে যে সি শার্প আছে, এগুলো হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যার ফলে আসলে আমরা তাকে বলি হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য বা যে কোনো একটা কিছু হওয়ার জন্য তার একটা বৈশিষ্ট্য লাগবে। যেমন মানুষ হলেও তার মানুষের একটা বৈশিষ্ট্য থাকবে, যার জন্য আমরা হচ্ছে যে মানুষ, হ্যাঁ। তো ঠিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যে ক্লাস, অবজেক্ট, তারপরে ইনহেরিটেন্স, পলিমরফিজম, হ্যাঁ, ইনক্যাপসুলেশন। এই কয়েকটা বৈশিষ্ট্য যখন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আর এখানে একটা মিনিট, এখানে মনে হয় কারোর অডিওটা অন আছে, শোয়েব নাজির। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলতে যাচ্ছেন? নো নো। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই হচ্ছে যে আনমিউট করে রাখবে। যদি কেউ কিছু বলতে চান তাহলে সেটা অবশ্যই চ্যাটিং এর যে অপশন আছে ওইখানে আমরা দিয়ে দেবো, হ্যাঁ। কারণ হচ্ছে যে যখন আমরা সবাই একসাথে কথা বলবো তখন হচ্ছে যে আসলে কারো কথাই ঠিক মতন ইয়ে হবে না, হ্যাঁ। তা আমরা হচ্ছে চ্যাটিং এ যখন এটা বলবো, যে আমি যদি বলি যেটা বুঝছেন কি বুঝেন নাই, হ্যাঁ, আমি একটা ইয়া করব যে আপনাদের একটা যেরকম একটা ফর্ম থেকে আপনাদের সব ইনফরমেশন গুলো নিলাম, আর একটা ফর্ম থাকবে হচ্ছে প্রবলেম, যে আপনারা এই ক্লাসের এই জিনিসগুলো বুঝেন নাই, তো একটা ফর্ম দিব, ওই ফর্মের মধ্যে সব ফিল আপ করে দিবেন যে আসলে এই ক্লাসে আমি জিনিসটা বুঝে নাই, হ্যাঁ। তখন আপনি সেই ক্লাসটা আবার সেই ক্লাসের ওই জিনিসটা পরবর্তী ক্লাসে আবার রিভিউ করা হবে, হ্যাঁ। যার ফলে হচ্ছে যে মানে কেউ একবারে না বুঝে যাবে না। ঠিক আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য থাকা লাগে, যেমন হচ্ছে ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, তারপরে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন। এই যে কয়েকটা নামগুলো যে দেখছি, হ্যাঁ, এগুলো আসলে কিভাবে, মানে এই নামগুলো কেন হয়েছে বা কেন দেওয়া হয়েছে সেগুলো আমরা পরে দেখবো। মানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই প্রসেস গুলা, মানে এই টার্মস গুলো আপনাকে ফলো করতে হবে। তো যেসব মানে আপনি পিএইচপি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেন, সেখানেও দেখবেন যে এই টার্মস গুলো আছে, যে ক্লাস, অবজেক্ট, মানে ক্লাস এবং অবজেক্ট এটা থাকবেই, হ্যাঁ। ক্লাস ক্লাস হচ্ছে যে কি, ক্লাস হচ্ছে যে একটা মানে অবজেক্ট ওরিয়েন্টেড করতে গেলে প্রথমে যে জিনিসটা আসবে আপনার ক্লাস। ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট বলা হয় মানে কোনো জিনিস তৈরি করার আগে, কোনো জিনিস আমরা যখন তৈরি করব তার আগে হচ্ছে যে ক্লাসটা দরকার। আর অবজেক্ট হচ্ছে যে আমরা যে মানে কোনো জিনিস তৈরি করার আগে তার ব্লুপ্রিন্টটা দরকার। আর অবজেক্ট হচ্ছে যে আমরা যে আহ, বস্তুটা তৈরি করব, সেই বস্তুর আমরা বডিটা রেডি করব, তারপরে ওইটা নিয়ে কাজ করব। তা আমরা এই ডিটেলসটা পরে দেখছি। জাস্ট এতটুকু বুঝেন যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যে বৈশিষ্ট্যর কারণে আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে। তো আমি স্টার্ট করার আগে হচ্ছে যে আমি আমার সম্পর্কে বলে নিই। আমি হচ্ছে যে শেখ ওয়াসিম আল হাসিব, গ্রাজুয়েশন করেছি হচ্ছে এআইবি থেকে, ট্রিপলিতে। আর কেন আপনি আমাকে শুনবেন হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হচ্ছে টেলিকমে ডেটা অ্যানালিস্ট হিসেবে, রেড হ্যাট সার্টিফাইড, হচ্ছে যে কোর জাভা এবং জাভা সুইং এ কাজ করছি, ওয়েব এন্ড অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার। ঠিক আছে। আর এক্সপার্ট ইন মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার মানে এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো এগুলো অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। আর বর্তমানে হচ্ছে এসকিউএল এবং মাই এসকিউএল তো আসলে কাজ করাই লাগবে। সেটা হচ্ছে যে আপনি জাভা ইউজ করেন অথবা আপনি পিএইচপি বা যেটাই করেন না কেন, যদি ডাটাবেজের সাথে কাজ করতে হয় এসকিউএল, মাই এসকিউএল আপনার জানা লাগবে। ঠিক আছে। মানে এটা আপনার মোটামুটি সব কাজেই জানা লাগবে। আর এক্সেলটা হচ্ছে যে কিসের জন্য আপনার, মানে যে কোনো অর্গানাইজেশনে যান না কেন, আপনি যদি রিপোর্টিং পারপাসে কোনো কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে এক্সেলটা জানা লাগবে। আর পাওয়ার পয়েন্টটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো কিছু ইয়া করতে, মানে আপনি যদি কোনো সামারি কোনো কিছু প্রেজেন্ট করতে চান সেক্ষেত্রে আসলে পাওয়ার পয়েন্টে জানা লাগে। তা আসলে এইসব কারণেই হচ্ছে যে এগুলা শেখা হয়ে গেছে আর কি। ঠিক আছে। তো আমি চাই যেন আপনারাও এগুলো একটু শিখে রাখেন যাতে আপনাদের কাজে লাগে, বিশেষ করে এসকিউএল, মাই এসকিউএল এবং জাভা যেহেতু শিখতেছেন। জাভার সাথে সাথে ডাটাবেজে যখন আমরা জেডিবিসি নিয়ে কাজ করব তখন হচ্ছে যে দেখতে পাবেন যে আসলে এসকিউএল মানে কোয়েরি করে কিভাবে আসলে কোয়েরিটা আসলে কেন ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে যে হিস্টোরি অফ জাভা দিয়ে। তো জাভা অরিজিনালি ডিজাইন ফর সেট টপ বক্স, মানে স্মল মানে এমবেডেড সিস্টেমের জন্য প্রথমে হচ্ছে ডিজাইন করা হয়েছিল। পরবর্তীতে যখন মানে মানে প্রথমে তো এটাকে ডাকা হতো হচ্ছে গ্রিন টক নামে। পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে রাখা হয় হচ্ছে যে ওক, কিন্তু ওক টেকনোলজি নামে আরেকটা হচ্ছে যে কর্পোরেশন ছিল, যার জন্য ওটা চেঞ্জ করে পরবর্তীতে এটার নাম দেওয়া হয় জাভা 1995-এ। ওকে। এটা হচ্ছে যে বেসিক হচ্ছে যে একটা আইডিয়া, মানে জাভার একটা ব্রিফ হিস্টোরি।
এবং জাভা, এটা আমরা অনেকেই জানি যে জাভা ইজ আইসল্যান্ড অফ ইন্দোনেশিয়া, আর ফার্স্ট কফি ওয়াজ প্রডিউস। এবং জাভা যে লোগো আছে, যে লোগোটা দেখবেন যে হচ্ছে কফি কাপের একটা ছবি আছে, হ্যাঁ। এটা হচ্ছে জাস্ট একটা ছোটখাটো ইনফরমেশন, জাস্ট জাভা হিস্টোরি। আর জেমস গসলিন হচ্ছে যে মেনলি হচ্ছে ডিজাইন হচ্ছে হচ্ছে মানে জাভা প্রোগ্রামটা ডিজাইন করে, তার সাথে আরো অনেকে ছিল, আপনার মাইক সার্ডিন, তারপরে তার সাথে আরো অনেকে ছিল, মাইক সার্ডিন ছিল, তারপরে হচ্ছে জেমস গসলিন, মানে এরকম কয়েকজন ব্যক্তি ছিল যারা হচ্ছে যে জাভা প্রোগ্রামটা নিয়ে কাজ শুরু করে। এবং হচ্ছে যে জাভা যে প্রোগ্রামটা, জাভা প্রোগ্রাম সম্পর্কে আপনাদের ধারণা কি? জাভা কি অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ না সিম্পল ল্যাঙ্গুয়েজ? একটু যদি কেউ চ্যাটিং একটু বলতেন, বা সিম্পল যদি বলা হয় তাহলে সিম্পল কেন? কোনো জাভাই সিম্পল না? ঠিক আছে, আমি বলি জাভা হচ্ছে যে সিম্পল ল্যাঙ্গুয়েজ এই জন্য বলা হয় কারণ সি এবং সি প্লাস প্লাস সিনট্যাক্সের উপর বেস করে আসলে জাভা অ্যাপ্লিকেশন, জাভা প্রোগ্রামটা আসলে তৈরি করা হয়েছে। যার ফলে আপনি যখন সি সি প্লাস প্লাস মোটামুটি আপনার জানা থাকবে, ধারণা থাকবে, জাভা কোডটা করতে আসলে অত সমস্যা হবে না, মানে জাভা ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার অত সমস্যা হবে না। আর আহ, একটা কথা হচ্ছে যে ট্রু, যে আপনি হচ্ছে যে কোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড যদি প্রোগ্রাম শিখতে পারেন মোটামুটি ভালো মতন, তাহলে সেক্ষেত্রে আপনি সি শার্প করেন, পিএইচপি করেন, যে কোনো কিছুই করেন না কেন, সব জায়গার কনসেপ্ট সেম, জাস্ট হচ্ছে ওদের ডিক্লারেশনটা আলাদা। ঠিক আছে? ওখানে যেমন হচ্ছে পিএইচপি তে ইউজ করে হচ্ছে যে আপনার মানে কানেক্টিং এর জন্য এক ধরনের সাইন, এখানে যেমন ইউজ করে জাভাতে ইউজ করে ডট, হ্যাঁ। সি শার্পে আবার ওই মানে জাস্ট হচ্ছে ডিক্লারেশনটা আলাদা, কিন্তু কনসেপ্ট সব সেম। জাস্ট একটা কনসেপ্ট নিলে আপনি অন্য যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড করেন না কেন সেটা ইজিলি বুঝতে পারবেন। আর জাভা হচ্ছে যে ডেভেলপড বাই হচ্ছে সান মাইক্রো সিস্টেম, পরবর্তীতে অন বাই হচ্ছে যে ওরাকল কর্পোরেশন। এটা তো মনে হয় আমরা সবাই জানি। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট হচ্ছে জাভার একটা মানে হিস্টোরি, আসলে জাভা কিভাবে উৎপত্তি হয়েছে। যদি আমরা আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা আসলে কেন শিখবো জাভা ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ। জাভা ল্যাঙ্গুয়েজটা শেখার মেইন কারণ হচ্ছে যে যদি টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা চিন্তা করি তাহলে কে আছে, মানে সেক্ষেত্রে হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ নাম্বার ওয়ান। এবং হচ্ছে যে কেন নাম্বার ওয়ান সেটা আমি বলছি। কারণটা হচ্ছে যে এখানে দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট, গেম এবং মোবাইল অ্যাপ, এই তিনটা ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে জাভা ল্যাঙ্গুয়েজ মানে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে, ওয়েব ডেভেলপমেন্টে জাভার ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এবং মার্কেট শেয়ারের দিক থেকে এখানে যে মার্কেট শেয়ার যেটা আছে সেটা তো মানে 2016 এবং 15 দিকের, সেখানে 23% দেখা যাচ্ছে, এবং টপ র্যাঙ্কিং আছে। এবং বর্তমানে এখন পর্যন্ত জাভা হচ্ছে টপ র্যাঙ্কিং এ। এবং সাথে হচ্ছে যে জাভা স্ক্রিপ্টও হচ্ছে যে সেকেন্ড কিংবা থার্ড পজিশনে আছে বর্তমানে। কারণটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টও আপনি করতে পারেন, যেটা হচ্ছে যে আগে ছিল না। তো জাভা স্ক্রিপ্ট দিন দিন হচ্ছে যে টপ টপ ইয়াতে যাচ্ছে। কিন্তু হচ্ছে জাভা এবং জাভা স্ক্রিপ্ট দুইটা কিন্তু সেম না। জাভা এক মানে একটা ল্যাঙ্গুয়েজ, আর জাভা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে। তো আমরা জাভারে জাভা প্রোগ্রামিং শিখলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা তিনটা সেক্টরেই কিন্তু আমরা মানে সুইফটলি কাজ করতে পারবো। সেই জন্য আসলে আমাদের যেটা শেখা দরকার, প্রথমে জাভা মানে কোর জাভা কেন শেখা লাগবে, কারণ হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে যখন আপনি কাজ করবেন, জাভার ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক নিয়ে যদি আপনি ভালোভাবে কাজ করতে চান তাহলে সেটার অবশ্যই আপনার কোর জিনিসটা জানতে হবে। যেমন আপনি পিএইচপি, যারা পিএইচপি করেন বা পিএইচপি রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে লারাভেল নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, তারপরে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে, সিম্ফনি নামে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্কে কি যে জিনিসগুলো তৈরি করা আছে জাস্ট আপনি ইউজ করবেন। আর যদি আপনি কোর জিনিসটা জানেন, যদি ইউজ করতে কখনো কোনো কিছু সমস্যা হয়, তাহলে সেই জিনিসটাকে আপনি আপনার মতন করে সাজাতে পারবেন বা ইরর গুলো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? তা আমরা আস্তে 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 ধীরে শিখবো, কারণ হচ্ছে যে অনেকে হয়তো বা নতুন, বা দেখা যাচ্ছে যে বুঝতে কষ্ট হতে পারে। তা আমরা স্টেপ বাই স্টেপ একটু একটু করে বুঝবো এবং কোড করে করে সবকিছু দেখবো। এবং হচ্ছে যে জাভা ল্যাঙ্গুয়েজ শিখতে আমরা আসলে যেসব মানে ইন্টিগ্রেটেড আইডিই আমরা ইউজ করবো, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি সম্পর্কে ধারণা আছে? কি কি আইডি আছে এটা সম্পর্কে ধারণা আছে কারো? আইডিটা কি, আইডিটা আসলে কেন ইউজ করবো, একটু লিখবেন? জি, আপনি একটু লেখেন, সবাই লেখেন, সমস্যা নেই। আর যারা আছেন তারা একটু লেখেন।
যেমন হচ্ছে শোয়েব শোয়েব আছেন, তারপর হচ্ছে পাবেল মাহমুদ আছেন, রাজন আছেন, কৌশিক। আর কেউ মনে হয় জানেন না, না? কোড এক্সিকিউট করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আইডি হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে হচ্ছে যে আপনি যখন একটা ইয়া দিয়ে কাজ করবেন, মানে আপনি একটা প্রোগ্রাম লেখলেন, এখন প্রোগ্রাম যদি রান করতে চান, আপনি যে কোনো একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের থ্রুতে আপনি যদি রান করেন, তাহলে যেটা হবে, আবার মানে অনেকগুলো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, যেমন হচ্ছে যে ইক্লিপস আছে, তারপরে হচ্ছে যে আইডি, তারপরে ইন্টেলিজে আইডি আছে, তারপরে ব্লু জে আছে, তারপরে নেটবিনস আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এক একটা আইডি। তা আমরা আসলে এখানে আইডিটা আমরা কিসের জন্য ইউজ করব? সেটা হচ্ছে যে আমরা কোডগুলো এক্সিকিউট করব, এবং হচ্ছে যে আমরা যদি কোনো প্রোগ্রাম ডেভেলপ করতে চাই বা কোনো অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আইডি থ্রুতে করব। আইডি থ্রুতে করলে আমাদের কি সুবিধা, যে আমরা মানে দেখা যাচ্ছে যে আপনি মানে প্রোগ্রামটা অনেক ফাস্টার আপনি কাজ করতে পারবেন। কারণ এক একটা হচ্ছে যে আইডিতে এক এক ধরনের সুবিধা থাকে, যেমন হচ্ছে যে আপনার যদি ইন্টেলিজে আইডিটা ইউজ করেন, তাহলে আপনি যে মেথড গুলো ইউজ করতেছেন সেই মেথড গুলো আসলে কোন ক্লাসের বা যে ভেরিয়েবল গুলো ইউজ করবেন, যেগুলো বিল্ট ইন ভেরিয়েবল। ঠিক আছে, মানে এগুলো পরে বুঝবো ভেরিয়েবল বা মেথড কি, যদি না বুঝে থাকেন। তো এইগুলো আসলে মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে যে নির্দিষ্ট একটা লাইব্রেরি থাকে, এবং লাইব্রেরির মধ্যে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে যে নির্দিষ্ট একটা কাজ করে, এবং কিছু ভেরিয়েবল আছে যারও একটা নির্দিষ্ট কাজ আছে। তো ওই কাজগুলা যখন আমরা করব, তো আমরা যখন ওই ভেরিয়েবল গুলো ইউজ করব, তখন ইন্টেলিজে আইডিতে সুবিধা হচ্ছে যে আপনি ওই ভেরিয়েবলটা কোন ক্লাসের অন্তর্গত, কিভাবে তৈরি হয়েছে, পুরো ডিটেলসটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে মেইনলি ইউজ করবো হচ্ছে ইন্টেলিজে আইডিটা। আর প্রথম দিকে মেবি আমরা ইউজ করতে পারি যে বোঝার জন্য, সেটা হচ্ছে যে ইক্লিপসটা। ইন্টেলিজে আইডিটা কেউ কি ইউজ করেছেন কখনো? মানে এটাই সবচেয়ে পপুলার। মানে ওটা ইন্টারফেস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইন্টারফেস একদম সেম। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ওই যে কি বলে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইন্টারফেস, দুটাই হচ্ছে জেট ব্রেইনস এর একটা প্রোডাক্ট। ওকে, নেটবিনস ইউজ করো। ওকে, নেটবিনসও ইউজ করা যায়। যে যেটা কমফোর্ট ফিল করেন সেটা করতে পারেন। আর যদি কেউ কোনো কিছুতে ইউজ না করে থাকেন, যে কোনো আইডি ইউজ না করে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো হচ্ছে যে ইন্টেলিজে আইডিটা ইউজ করার জন্য। হ্যাঁ, কেন ইউজ করবো সেটা যখন আমরা করব তখন আমরা দেখলে বুঝতে পারবো। আর আপনি যদি মানে কারো যদি এক্সপিরিয়েন্স থাকে যে মানে ইক্লিপস অথবা নেটবিনসে আপনার ইউজ করা যদি পছন্দ করে থাকেন, বা ওইটা যদি আপনার মনে হয় যে না এটা আমি কমফোর্ট ফিল করছি, তাহলে ওটা ইউজ করতে পারেন। ঠিক আছে। তো জাভার অনেকগুলো ভার্সন আছে। যে ফার্স্ট যেটা ভার্সন হচ্ছে যে সেটা হচ্ছে যে জেডিকে আলফা এন্ড বিটা ভার্সন, যেটা হচ্ছে যে পরীক্ষামূলক ভার্সন ছিল এটা। এখন যেটা লেটেস্ট ভার্সন সেটা সেটা হচ্ছে জাভা এসি হচ্ছে যে 11। জাভা এসি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড এডিশন। হ্যাঁ, এবং হচ্ছে যে এটা আমরা কিভাবে আমরা দেখবো, যাই। এই যে জাভা এসি 11 লিখলে জাভা এসি ডেভেলপমেন্ট যে কিটটা, হ্যাঁ, সেটা এখানে দেখতে পাচ্ছি যে এটা কত 11.0.1। ওকে, এবং হচ্ছে যে আমরা যখন এটা আমরা ডাউনলোড করব, আমাদের প্রথমে কি ডাউনলোড করতে হবে, জেডিকেটা ডাউনলোড করতে হবে। তো আমি এখানে দেখেন, আমরা হচ্ছে যে গুগলে যে যদি সার্চ দিই জাভা এসি 11, তাহলে জাভা এসি 11, অথবা আমরা জেডিকে 11 যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো জেডিকে 11 ডাউনলোড। তো আমরা ফার্স্টে আগে দেখে নেই হচ্ছে যে এইগুলো হচ্ছে যে জাস্ট ভার্সন, ভার্সন ছাড়া কিছু না। ভার্সন কি, এক একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে কিছু আপডেট, কিছু ফিচার নিয়ে আসে। হ্যাঁ, তো হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি জাভা এসি 8, কিন্তু আসলে লেটেস্ট এখন যেটা ভার্সন জাভা এসি স্ট্যান্ডার্ড এডিশন হচ্ছে জাভা 11। তো আমরা জেডিকে এবং হচ্ছে যে ইন্টেলিজে আইডিটা কিভাবে ইনস্টল করবো এটার জন্য একটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, তো জেডিকেটা আসলে কেন দরকার, এবং ইন্টেলিজে আইডিটা হচ্ছে যে আমাদের আইডি একটা জাস্ট। আপনি যদি ইক্লিপস ইউজ করতে চান, ইক্লিপস ইউজ করতে পারেন, নেটবিনস চাইলে নেটবিনস ইউজ করতে পারেন। তা আমি প্রিফার করবো হচ্ছে ইন্টেলিজে আইডিটা ইনস্টল করার জন্য। এটার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো সবাইকে। আর হচ্ছে যে জেডিকেটা ইনস্টল করতে হবে, জেডিকেটা ইনস্টল করা লাগবে এই জন্য, কারণটা হচ্ছে যে আপ-
দাঁড়ান একটা মিনিট। নাও হ্যাজ বিন এত ওকে। জেডিকে সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? জেডিকে, জেডিকেটা কেন লাগে, বা জেডিকে আমরা কেন ইউজ করি? একটু লিখবেন জেডিকেটা সম্পর্কে। মানে এটা যদি আমরা ইয়া না করি তাহলে কি কি সমস্যাটা হবে? আমরা যদি মানে এই সফটওয়্যারটা যদি ডাউন মানে ইনস্টল না করি তাহলে সমস্যাটা কি হবে? ঠিক আছে আমি বলছি। আমরা হচ্ছে জেডিকে ইনস্টলিং কিভাবে করতে হবে সেটা আমি প্রসেসটা আমি পরে আমি আপনাদেরকে ইয়াতে দিয়ে দিয়ে দিচ্ছি। ফেসবুকের গ্রুপে কি সবাই অ্যাড আছেন? তাহলে জেডিকেটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দিয়ে দিচ্ছি, আর জেডিকে কেন লাগবে সেটা আমি বলছি এখন। হ্যাঁ, ফেসবুকের গ্রুপে কি সবাই অ্যাড আছেন এখানে যারা আছেন? না, ঠিক আছে। ওখানে হচ্ছে যে ওই যে ইউজার নেম দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনার গ্রুপ, ওখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, যারা হচ্ছে যে মানে এখানে শিক্ষণের যারা স্টুডেন্ট তাদের একটা ইউজার আইডি বা এরকম কিছুটা দেওয়া আছে। ওই ইউজার আইডি যদি অ্যাকুরেট হয় তাহলেই সেক্ষেত্রে আপনি এটা, আর ব্যাচ নাম্বার যদি অ্যাকুরেট হয় তাহলে তারা ওই গ্রুপে অ্যাড হতে পারবেন। ঠিক আছে, তো ওইভাবে আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে আমি লিঙ্কটা দিচ্ছি, একটু ওয়েট করেন। আমি জাস্ট হচ্ছে যে এই ক্লাসের শেষের দিকে যা যা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর আমি হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে আহ, দিয়ে দিব যেগুলো যেগুলো হচ্ছে যে আপনার করা লাগবে। আর আমি দেখিয়েও দিচ্ছি যে আপনাকে কিভাবে জেডিকে ইনস্টল করতে হবে এবং জেডিকে ইনস্টল কেন করা লাগবে, এই ডিটেলসটা আমি এখন বলছি। একটু ক্লাসটা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে জেডিকে হচ্ছে যে জাভা ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, তো এই ফিগারটার দিকে দেখেন, এখানে হচ্ছে যে জেডিকে, জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। যদি আপনি শুধুমাত্র একটা মানে আপনি যদি কোনো প্রোগ্রামার হয়ে থাকেন, যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কি মানে কোনো আইডি থ্রুতে আপনি তো কোনো কাজ করবেন, বা আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট টুলস গুলো লাগবে। তা ডেভেলপমেন্ট টুলস কি? ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে যেটা আছে সেটা দেখেন জাভা, জাভা সি, তারপর হচ্ছে জাভা পি, তারপর জাভা ডব্লিউ। এগুলো হচ্ছে যে ডেভেলপমেন্ট করার পারপাসে আপনার যেসব বাইনারি কোড গুলো লাগে সেগুলো হচ্ছে এগুলা। তা আপনি যদি জেডিকে যদি ইনস্টল না করেন তাহলে সেটা সেক্ষেত্রে যেটা হবে এই পোর্শনটা আপনি পাবেন না। ঠিক আছে, আর আপনি যদি শুধুমাত্র জাভা অ্যাপ্লিকেশন রান করতে চান, শুধুমাত্র এই জেআরইটা যদি ইনস্টল করেন তাহলেই আপনি হচ্ছে যে জাভা কোন অ্যাপ্লিকেশন গুলো রান করতে পারবেন। যেমন হচ্ছে যে আমরা যদি পেজে যাই, জেডিকে 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 ডাউনলোড দিলেও হবে। জেডিকে এর মধ্যে যদি লিখি জেডিকে ডাউনলোড, তাহলে এই পেজটা শো করবে যে জাভা এসি ডাউনলোড ওরাকল টেকনোলজি নেটওয়ার্ক। এটা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন, এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে জেডিকে সার্ভার জেআরই, আর একটা হচ্ছে জেআরই। হ্যাঁ, তো এখানে জেডিকে একটা আর হচ্ছে জেআরই। তো জেআরইটা হচ্ছে যে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন, জাভার কোনো অ্যাপ্লিকেশন যদি রান করতে চান তখন আপনার জেআরইর প্রয়োজন। আর জেডিকে কখন লাগবে? যখন আপনি কোনো কিছু ডেভেলপ করতে যাবেন তখন হচ্ছে যে লাগবে হচ্ছে জেডিকে। ঠিক আছে, তো জেডিকে এর মধ্যে হচ্ছে ডেভেলপমেন্ট টুলস গুলো থাকে। সেই জন্য আপনি যদি জেডিকে যদি না ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই টুলস এর যে কাজগুলো বা যে কমান্ডস গুলো ইউজ হয় যা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেগুলা কিন্তু কাজ মানে সেগুলা কিন্তু পাবে না। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে যে এই যে জেডিকে এর মধ্যে একটা বাইনারি ফোল্ডার থাকে যার মধ্যে হচ্ছে যে এই সব মানে বাইনারি ফাইল গুলা ওই ফোল্ডারের মধ্যে আছে। কিন্তু হচ্ছে যে আপনার জেআরইর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে জাস্ট জাভা প্রোগ্রামটা রান করার জন্য লাগে। জেডিকে এর মধ্যে কি থাকে? জেআরই থাকে এবং ডেভেলপমেন্ট টুলস। এবং জেআরইর মধ্যে কি থাকে? জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। হ্যাঁ, জেভিএম থাকে যার থ্রুতে হচ্ছে যে জেভিএম এর কাজটা বলছি। তার আগে জাস্ট এতটুকুই বুঝেন যে জেডিকে আপনার লাগবে হচ্ছে যে ডেভেলপমেন্ট করার পারপাসে, আর জেআরই লাগবে অ্যাপ্লিকেশনটা রান করার পারপাসে। জেআরইর মধ্যে কি থাকে? জেভিএম থাকে, আদার্স লাইব্রেরি থাকে, লাইব্রেরিজ থাকে এবং কিছু ফাইল থাকে। লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে যে আপনার জাভা প্রোগ্রাম রান করার জন্য মানে কিছু বিল্ট ইন কিছু ফাংশনালিটি, কিছু ক্লাস গুলো আছে যেগুলো হচ্ছে যে ওই লাইব্রেরির মধ্যে ওগুলা তৈরি করাই আছে। তা আমি যখন যেটা দরকার পড়বে সেই লাইব্রেরিটা সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে নিয়ে সেই লাইব্রেরির মধ্যে যা যা আছে সেগুলোকে আমরা ইউজ করব। তা সেগুলো তো আমরা এখন পর্যন্ত সেই পর্যন্ত যাই নাই, জন্য আসলে আমরা
যখন দেখবো তখন আসলে জিনিসটা বুঝতে পারবো যে আসলে আরটি কি, তারপর হচ্ছে যে সি ই, তারপরে যে এসএসসি, মানে এরকম কিছু লাইব্রেরি আছে। হ্যাঁ, লাইব্রেরি গুলোতে আমরা যখন যাবো ওই ক্লাসগুলোতে তখন এই জিনিসগুলো বুঝতে পারবো। জাস্ট আপাতত এটা মনে রাখেন যে জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কি ডেভেলপমেন্ট পারপাসে, আর জেরি হচ্ছে যে জাস্ট হচ্ছে আপনার প্রোগ্রামটা রান করার জন্য। ঠিক আছে? তো এখানে আহ তুষার ভাই আপনার হচ্ছে যে ছবি দেখা যাচ্ছে, ভিডিও। ওকে, কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো কিছু কনফিউশন লাগছে এরকম কিছু? যদি কোনো কিছু কনফিউশন মনে হয় তাহলে একটু চ্যাটিং এখানে অপশন আছে, এখানে লিখতে পারে। ওকে, তুষার ভাই মানে নতুন জয়েন করেছেন না? হ্যাঁ, মানে আপনি আমাদের একটা ফর্ম ছিল ওখানে। আপনি কি মানে এখন স্টুডেন্ট না ইয়া করছেন, জব করছেন? স্টুডেন্ট, কোন ইউনিভার্সিটি, কোন ব্যাচ? ও, ডিপ্লোমা শেষ করেছে। ওকে, ঠিক আছে। এখন আমি দেখবো হচ্ছে জেডিকে ইনস্টল করার পরেই যে আমাদের কাজ হয়ে গেল তা না। হ্যাঁ, হ্যাঁ, জেডিকে ইনস্টল করার পরেই যে আমাদের এটা হয়ে গেল তা না। কারণ জেডিকে ইনস্টল হওয়ার পরে আপনার যে জেডিকে এর মধ্যে যে ডেভেলপমেন্ট যে টুলস গুলো আছে, হ্যাঁ, এই যে এখানে রাইট সাইডে আমরা যে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট, সরি, ডেভেলপমেন্ট যে টুলস গুলা, এগুলো আমি ইউজ যদি করতে চাই তাহলে কিভাবে করব? কারণ এগুলো তো একটা বাইনারি ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা ইয়ে আছে। জাভার ক্ষেত্রে জাভার ওই বাইনারি ফোল্ডারটা আপনি যদি না চিনায় দেন জেডিকে এর, হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের থ্রুতে, তাহলে সেক্ষেত্রে আপনার যে ওই পার্টটা যদি না চিনায় দেন তাহলে যেটা হবে, আপনি যখন জাভার কমান্ড দিয়ে কাজ করবেন তখন সেটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই জাভার যে বাইনারি যে ফোল্ডারের পার্টটা আছে সেটা আপনাকে চিনায় দিতে হবে। ধরেন আমি হচ্ছে যে জেডিকেটা আমার অলরেডি যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি আবার করলাম না। তো এটা কোথায় পাবেন? ডিফল্ট হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলসে থাকে, সিতে যাব, প্রোগ্রাম ফাইলসে যাব, তারপরে হচ্ছে এখানে যে লিখবো হচ্ছে যে ভি জাভা, জাভা লিখলে দেখেন এই যে জাভা একটা ফোল্ডার। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে যাব, এখানে যাওয়ার পর এখানে জেডিকে এবং জেআরই আছে। হ্যাঁ, জেআরই লাগে শুধুমাত্র হচ্ছে যে প্রোগ্রাম রান করার পারপাসে। তো জেআরইর মধ্যেও কিন্তু বাইনারি ফাইল, বাইনারি হচ্ছে যে একটা ফোল্ডার আছে। তো এখানে যেসব কমান্ড আছে সেগুলো হচ্ছে যে জাস্ট রান, মানে প্রোগ্রামটা হচ্ছে যে রান করার জন্য। কিন্তু আপনি যে কম্পাইল করবেন, কম্পাইল করে তারপরে যে বাকি যে কম্পাইল করে যে রান করবেন সেটা করার জন্য আপনাকে অবশ্যই এই জেডিকে সাহায্য নিতে হবে। হ্যাঁ, জেআরইর মতো বাইনারি একটা ফোল্ডার আছে, এবং হচ্ছে যে এই যে জেডিকে 1.8, হ্যাঁ, এই যে এটার মধ্যেও কিন্তু হচ্ছে বাইনারি বাইনারি একটা ফোল্ডার আছে। তো এখানে হচ্ছে যে যেসব কমান্ডস গুলো আছে বা যেসব ইয়াগুলো আছে, এক্সিকিউটেবল ফাইল গুলো আছে, বাইনারি ফাইল, সেগুলো হচ্ছে যে আপনার জাভা হচ্ছে যে প্রোগ্রাম ডেভেলপ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আপনাকে সেই জন্য অবশ্যই এই যে এই পাথটা, হ্যাঁ, এই পাথটা কোথা থেকে আসলে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে যে প্রোগ্রাম ফাইলসে যাব, তারপরে যাব হচ্ছে যে জাভাতে যে জেডিকে তে যাব, তারপর হচ্ছে যে বিনে যাব, বিনে যে আমরা এই পাথটাই শুধু যে সিলেক্ট করব। বাইনারি হচ্ছে যে আপনার হচ্ছে যে 1 এবং 0। হ্যাঁ, যে কোনো কিছুই যদি আপনার আমরা যখন মেশিন, মানে যে কোনো কিছুই হচ্ছে যে আপনাকে মেশিন কোডে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, তা মেশিন আপনার মানে আপনার কম্পিউটার বুঝে কোন ভাষা? বাইনারি কোড গুলাই বুঝে আপনার কম্পিউটার। হ্যাঁ, তা সেক্ষেত্রে যে মানে সেটা যদি আপনার মানে বাইনারি কোড হচ্ছে যে মেশিন বুঝে যে কোডগুলো, সেটা হচ্ছে 1 এবং 0, এবং 1 এবং 0কেই বলা হচ্ছে যে বাইনারি কোড। এখন দেখেন এখানে, এখানে যে আমরা এটা হচ্ছে কি, সি ড্রাইভে গেলাম, প্রোগ্রাম ফাইলসে গেলাম, এখানে যে জাভাতে গেলাম, তারপর হচ্ছে জেডিকে ডিফল্ট হিসেবে এটা হচ্ছে যে পাথ,
যখন আমরা ইনস্টল করব তখন হচ্ছে ডিফল্ট হিসেবে এইভাবেই ইনস্টল হবে, যে প্রোগ্রাম ফাইলসে যাব, জাভাতে যাব, জেডিকে। আপনি যদি পাথ চেঞ্জ করে দেন তখন আবার সেভাবে আপনাকে কিন্তু সার্চ করে দেখতে হবে যে আসলে কোথায় আপনি এই জেডিকেটা ইনস্টল করেছেন। ঠিক আছে, তো এখানে দেখেন প্রোগ্রাম ফাইলসে যাবা, তারপরে জেডিকে। আমি এই পাথটা জাস্ট কপি করব। কপি করলাম কি হবে, এই যে এখানে এখানে যে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে আমাকে যেতে হবে কোথায়, ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যে আমার এই লিঙ্কটা যে পেস্ট করে দিয়ে আসতে হবে। এই জন্য আমি দিস পিসি অথবা মাই কম্পিউটার নামে যে ইয়েটা আছে ওখানে যে আমি রাইট বাটন ক্লিক করব। করার পরে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যে অ্যাডভান্স সিস্টেমে যাব। অ্যাডভান্স সিস্টেমে যে এখানে দেখেন এই জায়গাও সিলেক্টেড থাকতে পারে, কিন্তু এখানে যে দেখবেন যে অ্যাডভান্স সিস্টেমের যে সেটিংস যেটা আছে এখানে লেখা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব। এখানে দেখেন পাথ নামে একটা ভেরিয়েবল লেখা আছে। তো এখানে আমরা কি দেবো, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাথ গুলো আমরা দিয়ে দেবো। তো এখানে আমার অলরেডি কিন্তু অনেকগুলো পাথ দেওয়া আছে। মানে এই পাথের মধ্যে যে শুধুমাত্র একটা পাথ দেওয়া যায় তা না, এখানে আপনি চাইলে অনেকগুলো পাথ আপনি দিতে পারেন। তো আমি এখানে যাই, এখানে আমি দেখাই যে নতুন ভাবে যদি আপনার কোনো পাথ নামে কোনো কিছু যদি না থাকে তাহলে আমি কি দেবো, নিউ নিউ এ ক্লিক করব। এখানে নিউ এ ক্লিক করার পরে এখানে আমি লিখবো পি এ টি এইচ পাথ। তারপরে আমার ওই যে লিঙ্কটা আছে, যে বাইনারি জেডিকে এর যে লিঙ্কটা, যে এটা হচ্ছে বিন ফোল্ডারের লিঙ্কটা তো নেই নেই, একটা মিনিট, এই যে এটা নিতে হবে। ঠিক আছে, এখানে এই বাইনারি ফোল্ডারে পুরো পাথটা দিতে হবে, আর এখানে লিখতে হবে পাথ, যদি আপনার এখানে পাথ নামে কোনো কিছু না থাকে। আর যদি থাকে এখানে পাথ নামে তাহলে সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এডিটে যাবেন। এডিটে যে আপনি এখানে দেখেন অনেকগুলো পাথ আমার দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে আমার হচ্ছে যে ওই পাথগুলো আমি চিনাই দিছি, যার ফলে হচ্ছে ওই বাইনারি ফোল্ডার যেটা আছে তার মধ্যে যেসব এক্সিকিউটেবল কোড আছে সেগুলো আমি রান করতে পারবো। ঠিক আছে, মানে যে কোনো জায়গা থেকে রান করতে পারবো। যদি আমি এখানে সেট না করি তাহলে আমাকে শুধুমাত্র ওই এই দেখেন এখানে যে এখানে মানে এই ফোল্ডারের মধ্যে থেকেই আমাকে ওই কোডগুলো রান করতে হবে, তাছাড়া আমি রান করতে পারবো না যদি আমি পার্টটা সেট না করি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকে যেন ওটাকে অ্যাক্সেস পান, সেই জন্য আপনাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনার বসের, মানে আপনার যদি একটা কোম্পানিতে জব করেন তো কোম্পানিতে কিন্তু সবাইকে সব জায়গায় যাওয়ার অ্যাক্সেস নাই। হ্যাঁ, যদি সে আপনার বস হয়, আপনার বস কিন্তু সব জায়গায় যেতে পারবে। সেই জন্য তার একটা নির্দিষ্ট একটা পজিশন আছে, যে ওই পজিশনে আছে বলেই সে সব জায়গায় যেতে পারছে। ঠিক আছে, তো ওই ধরনের এক্সেসটা আপনার যদি একটা মানে ফোল্ডারকে দিতে চান, বা এই ফোল্ডারের মধ্যে যেসব কমান্ড গুলো আছে সেগুলোকে যদি দিতে চান, তখন হচ্ছে কি করতে হবে, ওই আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে যে ওই পার্টটা দিয়ে দিতে হবে, যে এইখানে আমি তোমাকে বসাই দিলাম, এর মধ্যে যা যা আছে তুমি যে কোনো জায়গা থেকে যখন এই কমান্ড গুলো এক্সিকিউট করবো তখন যেন সেটা কাজ করে। এখানে দেখেন, এখানে অলরেডি আমার যেহেতু করা আছে সেই জন্য আমি এখানে দেখেন সি তে প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে তারপরে স্ল্যাশ দিয়ে বিন। ঠিক আছে, চলে গেল। এটা কি সেট করতে পারবেন, মানে এটা কিন্তু করতে হবে জেডিকেটা ইনস্টল করার পরে হচ্ছে যে আপনাকে ওই যে জাভার জেডিকে যে মানে যেখানে ইনস্টল করেছেন, হ্যাঁ, যেখানে জাভা প্রোগ্রামটা ইনস্টল করার পরে জেডিকে তে যাবেন, যে এই বিন ফোল্ডারের মধ্যে যাবেন, যে এই উপরে যে ইয়েটা আছে ফোল্ডারের যে পাথটা আছে এখানে ক্লিক করে ওই পাথটা কপি করতে হবে। কপি করে যে প্রপার্টিসে যাবেন, যে ইয়াতে যাবেন, এই যে দিস কম্পিউটার দিস পিসিতে যাবেন, তারপরে প্রপার্টিসে যাবেন, তারপরে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এর যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যাবেন। তারপরে যদি পাথ নামে যদি কোনো ভেরিয়েবল করা থাকে তাহলে সেখানে যে আপনি এডিট করবেন, এডিট করে এই যে এখানে নিচে যে একটা দাগ দেখতে পাচ্ছি নোটবুকের মতন, এখানে ডাবল ক্লিক করে আমি পাথটা জাস্ট পেস্ট করে দেবো, ওকে দিব, তাহলে হয়ে যাবে। আর যদি পাথটা ক্রিয়েট না করা থাকে তাহলে নিউ এ যাব, নিউ এ যে লিখবো যে পাথ, আর নিচে দিয়ে দেবো ওই বিন ফোল্ডারের লিঙ্কটা দিয়ে ওকে দিয়ে দেবো। ঠিক আছে, যে ফার্স্টে হচ্ছে যে জেডিকে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে মানে ডাউনলোড করব তারপর ইনস্টল করব, করার পরে ওই জেডিকেটা যেখানে ইনস্টল হয়েছে সেই পাথটা বাইনারি পাথটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যখন আপনি কমান্ড নিয়ে কাজ করবেন তখন কিন্তু সেটা কাজ করবে না। কারো কি কোনো কোশ্চেন ছিল? আহ, রাজন হৃদয়, কথা বুঝলাম না।
আহ রাজন ভাই কিছু কি বলতে চাচ্ছিলেন? হ্যালো। ওকে। 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 ঠিক আছে। আমি একটা ভিডিও শেয়ার করে দিব আসলে ইন্টেলিজি আইডিটা কিভাবে ইনস্টল করবেন, কারণ আমার অলরেডি যেহেতু সবকিছু করা আছে সেজন্য আমি আসলে দেখাতে পারছি না। আর হচ্ছে যে আমি আপনাকে জেডিকে ইনস্টলেশনের ভিডিও এবং হচ্ছে যে আপনার ইন্টেলিজি আইডিটা কিভাবে করতে হয় সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, মানে ইয়া করে দিব আর কি, লিঙ্কটা ফেসবুকের গ্রুপে দিয়ে দেবো। আর যারা যারা ফেসবুক গ্রুপে এখনো অ্যাড হননি, একটু গ্রুপে অ্যাড হয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস শেষে আমি সবাইকে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমরা দেখি হচ্ছে যে জাভা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, জাভা কাজ করার জন্য আমরা প্রথমে একটা কি লিখবো, যে একটা জাভা যদি একটা কোড লিখি, কোড লেখার পরে আমাকে সেটাকে কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য আমাদের কি কমান্ডের দরকার, জাভা সি, এই কমান্ডের থ্রুতে কম্পাইল করতে হবে। আর ধরলাম আমি একটা ফাইলের মধ্যে জাভা একটা প্রোগ্রাম লিখলাম, লেখার পরে জাভা সি কম্পাইলারের থ্রুতে এই প্রোগ্রামটা আমি, মানে যেটা লিখলাম, যে ফাইলটা লিখলাম, যে ফাইলের মধ্যে কোডটা লিখলাম সেটা হচ্ছে যে যে কোনো একটা নাম দিয়ে তারপরে ডট জাভা নেমে সেভ করলাম। তারপরে হচ্ছে জাভা কম্পাইলারের থ্রুতে সেটাকে কম্পাইল করলাম। সেটাকে কম্পাইল করার পরে একটা ক্লাস ফাইল জেনারেট করবে, বা সেটাকে বাইট কোডও বলা হয়, তার মধ্যে বাইট কোড থাকে। তো এটাকে যদি আমার মেশিনের সাথে, মানে মেশিন তো আর বাইট কোড চিনবে না, মেশিন চিনবে হচ্ছে যে আপনার কি, মানে মেশিন ল্যাঙ্গুয়েজটা চিনবে, মানে 1 0 যে বাইনারি কোড আছে সেটা চিনবে। তো আমাকে সেটা কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমাদের কি দরকার, জেভিএমটা দরকার। তো ওই যে মানে জেভিএম এর মানে যে ক্লাস ফাইলটা জেনারেট করবে সেটা হচ্ছে যে জাভা যে কোডটা আছে, সেই জাভা যে কমান্ড আছে সেই কমান্ডের থ্রুতে আমি ওই ক্লাস ফাইলটাকে যখন আমি রান করব, তখনই সে জেভিএম এর থ্রুতে সেটাকে ইন্টারপ্রেট করে বাইনারি একটা কোডে রূপান্তরিত করবে, যেটা হচ্ছে যে মেশিন বুঝতে পারবে। তারপরে সেটাকে সে এক্সিকিউট করবে। এবং জেভিএম এর কাজ কি, জেভিএম হচ্ছে যে ক্লাসটাকে লোড করবে, মানে এই যে মাই প্রোগ্রাম নামে একটা ক্লাস আছে সেটাকে লোড করবে, লোড করার পরে সেটাকে ভেরিফাই করবে যে আসলে এই কোডের মধ্যে কোনো ইরর বা কোনো ইয়ে আছে কিনা, কোনো বাগ আছে কিনা। সেটা যদি থাকে বা আছে কি আছে না, মানে সেটার মধ্যে কোনো বাগ যদি থাকে তাহলে তো সেটা ইয়েই করবে, এক্সিকিউট করবে না। যদি বাগ না থাকে তাহলে ইরর ফ্রি ভাবে সেটা এক্সিকিউট, মানে ইয়া করবে, চেক করবে। চেক করার পরে তারপরে লাস্টে যে সেটাকে এক্সিকিউট, মানে ইন্টারপ্রেট করে মেশিন কোডে রূপান্তরিত করবে, যেটা হচ্ছে যে কম্পিউটার মানে বুঝতে পারে আর কি। ঠিক আছে, যেমন আমি দেখেন এখানে রাইট সাইডে একটা ইনফরমেশন দিয়েছি যে হোয়াট ইজ বাইনারি কোড, যে বাইনারি কোড ইজ দ্য অনলি থিংস দ্যাট সিপিইউ আন্ডারস্ট্যান্ড, এন্ড এভরিথিং ইউ পুট ইনটু দ্য কম্পিউটার ইজ কনভার্টেড ইনটু বাইনারি কোড ফর দ্য সিপিইউ টু প্রসেস। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, এটা হবে, সমস্যা নাই। আমাদের ফার্স্টে যেটা করতে হবে, মানে আমরা একটা কোড লেখার পরে সেটাকে হচ্ছে যে কি করব, জাভা সি কম্পাইলারের থ্রুতে আমরা কম্পাইল করব। করার পরে এটা হচ্ছে যে আমরা কমান্ড লাইনে করব। হ্যাঁ, কমান্ড লাইন আমি করে দেখাচ্ছি এখনই। যে কোনো একটা প্রোগ্রাম আমরা যদি লিখি, লেখার পরে আমরা সেটাকে সেভ করব। জাভার প্রোগ্রামটা লেখার পর অবশ্যই আমাকে সেটা সেভ করতে হবে ডট জাভা নামে। ডট জাভা নামে একটা এক্সটেনশন আছে, মানে সেই এক্সটেনশনে সেভ করতে হবে। যেমন আমরা বিভিন্ন নোটপ্যাড কি টেক্সট নামে সেভ করি, তারপরে এক্সেল যদি ফাইল হয় তাহলে সেটার একটা আলাদা এক্সটেনশন আছে, সেই সেই ফাইলের নামে সেভ হয়। তা জাভা কোডটা যখন আপনি লিখবেন, লেখার পরে সেটা সেভ করবেন, প্রথমে নাম থাকবে, তারপরে ডট দিয়ে জাভা, জাভা এই এক্সটেনশনটা লিখতে হবে, তা না হলে কিন্তু এটা সেভ হবে না। ঠিক আছে, মানে সেক্ষেত্রে মানে ওই যে কম্পাইলার দিয়ে ইয়া করলে সেটা কিন্তু কাজ করবে না। তো প্রথমে আমরা ফাইলটা হচ্ছে যে ইয়া করব। বাইনারি কোর্স বলতে হচ্ছে যে আপনার সবকিছুই আসলে এখানে রিপ্রেজেন্ট করে 10 10 10 দিয়ে। তা এখানে হচ্ছে যে অসংখ্য হচ্ছে 10 10 থাকে, 10 10 একমাত্র হচ্ছে যে কম্পিউটার প্রসেস, সিপিইউ সেটা বুঝতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে হিউম্যান রিডেবল না। হ্যাঁ, আর সেট অফ বাইনারি কোডস, হ্যাঁ সেট অফ বাইনারি কোডও বলা যায়।
এখানে জাস্ট যেটা বোঝা দরকার হচ্ছে যে প্রথমে হচ্ছে যে মানে কম্পাইলারের থ্রুতে সেটাকে হচ্ছে বাইট কোডে রূপান্তরিত করে, রূপান্তরিত করার পরে জেভিএম এর থ্রুতে সেই বাইট কোডটাকে মেশিন কোডে রূপান্তরিত করে, যাতে মেশিন সেই কোডটাকে সে বুঝতে পারে। এবং প্রত্যেকটা হচ্ছে যে মানে অপারেটিং সিস্টেমের জন্য আলাদা 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 জেভিএম আছে। যখন আপনি অন্য মানে এই বাইট কোডটা, যে বাইট কোডটা বা ক্লাস একটা ফাইল যেটা জেনারেট হয়, সেটা কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো লিনাক্স, উইন্ডোজ এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে একমাত্র জেভিএম এর কারণে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা জেভিএম আছে, এবং জেভিএম এর কাজই হচ্ছে বাইট বাইট কোডটাকে মেশিন কোডে রূপান্তরিত করা। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে যে জাভা হচ্ছে যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে যে কোনো প্ল্যাটফর্মই সে কাজ করতে পারবে। ঠিক আছে, এখন পর্যন্ত সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ঠিক আছে, এমন না যে আমি সবকিছুই যে জানি তা না। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা দরকার হলে জেনে জানাবো আপনাদেরকে। ঠিক আছে, মানে আছে না যেটা হচ্ছে যে মানে এমন কিছু আছে যেটা মানে আমার চেয়ে আপনারা ভালো জানেন, সেক্ষেত্রে বলতে পারেন যে না এটা আসলে এইভাবে না এইভাবে হবে। এখানে আরো যারা আছে তারা, তাদের কোনো রেসপন্স দেখছি না। এখানে শুধুমাত্র আইয়ুব আলী ওনারই দেখছি, তারপর হচ্ছে কৌশিক, কৌশিক তারপর হচ্ছে পাভেল, রনি, তারপর হচ্ছে শোয়েব। একটু রেসপন্স দিবেন, যদি কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে সেক্ষেত্রে বলবেন। ঠিক আছে, দেখি আজকে আর কি আছে। এখন হচ্ছে যে জাভার মানে প্রোগ্রামটা শুরু করার আগে আমাদের কিছু হচ্ছে যে থিওরিটিক্যাল কিছু নলেজ প্রথমে নিতে হবে। থিওরিটিক্যাল নলেজ নেওয়ার পরে জাস্ট হচ্ছে যে ইনফরমেশন গুলো মাথায় নিতে হবে, তারপরে হচ্ছে যে এগুলো দিয়ে কিভাবে কাজ করবো সেগুলো পরে বুঝে নেব। ঠিক আছে, জাস্ট এখানে হচ্ছে যে প্রথমত জানতে হবে যে প্যাকেজটা কি। হ্যাঁ, প্যাকেজটা হচ্ছে যে একটা গ্রুপ অফ ক্লাস, ইন্টারফেস ওর সাব প্যাকেজ। মানে প্যাকেজের মধ্যে কি থাকে, ক্লাস থাকে এবং ক্লাস ক্লাস থাকে, ইন্টারফেস থাকে এবং সাব প্যাকেজ থাকে। মানে প্যাকেজ হচ্ছে যে কি, মানে সবকিছুর সমন্বয়ে একটা মানে একটা প্যাকেটের মতন যার মধ্যে হচ্ছে যে সবকিছু আছে। হ্যাঁ, তা এটাই হচ্ছে যেটা প্যাকেজ। যেমন হচ্ছে এখানে প্যাকেজ আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। ঠিক আছে, তো মানে কোনো কিছু একটা আপনার নির্দিষ্ট একটা ধরেন, আপনার যে কোনো একটা কিছু আপনি যদি একটা নির্দিষ্ট একটা প্যাকেজের মধ্যে মানে কিভাবে বুঝাবো, যেমন হচ্ছে যে নেটওয়ার্ক রিলেটেড যেসব আপনি কমান্ড গুলো ইউজ করবেন বা যেসব মেথড গুলো ইউজ করবেন। হ্যাঁ, যেমন জাভা আইও নামে হচ্ছে যে একটা ইয়ে আছে। ঠিক আছে, জাভা আইও একটা প্যাকেজ আছে, তারপর হচ্ছে যে ইউটিল নামে একটা প্যাকেজ আছে। ওই প্যাকেজের মধ্যে ইউটিলিটি রিলেটেড যেসব মেথড বা ভেরিয়েবল গুলো আছে সেগুলো ওই প্যাকেজের মধ্যে রাখা। মানে প্যাকেজের মধ্যে কি হচ্ছে যে মানে যেটা যে রিলেটেড সেই রিলেটেড জিনিসগুলো ওর মধ্যে রাখা আছে। তো জাভার ক্ষেত্রে প্যাকেজটা এই জন্য ইম্পর্টেন্ট, আপনি যখন হচ্ছে যে নেটওয়ার্ক রিলেটেড যখন কোনো কাজ করবেন তখন হচ্ছে যে ওই প্যাকেজটা কি ইউজ করবেন। ওই প্যাকেজটা কি ইউজ করলে যে সুবিধা হবে, ওর মধ্যে যেসব মেথড গুলো আছে সেই সব মেথড গুলো তখন ইউজ করতে পারবেন। ঠিক আছে, আহ যেমন হচ্ছে এই যে এখানে দেখেন জাভা, এই যে হচ্ছে যে জাভার হচ্ছে যে এখানে দেখেন জাভা ডট ইউটিল, জাভা ডট ল্যাং, তারপরে জাভা ডট অ্যাপলেট, জাভা ডট আইও, জাভা ডট নেট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে এক একটা প্যাকেজ। তো এইসব প্যাকেজের মধ্যে ওই প্যাকেজ রিলেটেড হ্যাঁ আরো কিছু ইনফরমেশন আছে। যেমন ইউটিলের মধ্যে কি আছে, ডেট আছে, ক্যালেন্ডার আছে। তো যখন আমরা যে প্রোগ্রামের পারপাসে যখন আমরা যেটা ইউজ করব সেই প্যাকেজটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, প্যাকেজ হচ্ছে যে একটা কালেকশন অফ ক্লাসও বলা যায়। জাস্ট হচ্ছে প্যাকেজ মানে বুঝেন যে আপনার যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড সকল ধরনের মেথড বা ভেরিয়েবল গুলা, ইন্টারফেস গুলা মানে ওটার মধ্যেই থাকে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব যখন ক্লাসে, তখন আসলে জিনিসটা ক্লিয়ার হবে। মানে একদিনে তো আসলে বোঝানো সম্ভব না প্রথমবারই। যেমন হচ্ছে যে একটা এক্সাম্পল স্বরূপ দেখেন যে ইম্পোর্ট, মানে কোনো প্যাকেজ যদি আমরা ইম্পোর্ট করতে হয় তাহলে কিভাবে ইম্পোর্ট করব। দেখেন, ইম্পোর্ট লিখতে হবে একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো এই যে স্ক্যানারের একটা কাজ আছে, স্ক্যানার হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ইনপুট থেকে আমরা নিব তখন আমরা কি করব, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এই এই প্যাকেজটা, জাভা ডট ইউটিল প্যাকেজটাকে ইউজ করতেছি। তার মধ্যে যে স্ক্যানার নামে একটা ক্লাস আছে সেটাকে আমরা ইউজ করতেছি। তা ক্লাস সম্পর্কে হয়তোবা অনেকের ধারণা নাই। হ্যাঁ, সেই জন্য হয়তোবা প্রথমে বুঝতে একটু কষ্ট হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, তুষার ভাই ঠিক বলেছেন যে ইনপুট, ইনপুট আউটপুট স্ক্যানার এটসেট্রা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্যাকেজ, আপনার অ্যাডভান্টেজ অফ ক্রিয়েটিং প্যাকেজ, প্যাকেজ ইউজ করার সুবিধাটা কি? রিউজেবিলিটি। মানে হচ্ছে যে আপনি যদি একটা জিনিস একটা নির্দিষ্ট একটা গ্রুপ আকারে যদি আলাদা আলাদা করে রাখেন, ঠিক আছে, তো যখন যেটা আপনার দরকার পড়বে জাস্ট তখন সেটাকে ইম্পোর্ট করে যেটাকে ইউজ করতে পারবেন। তার বেটার হচ্ছে যে কি অর্গানাইজেশন, বেটার অর্গানাইজেশন বলতে হচ্ছে যে আপনার যেটা যে রিলেটেড সেটাকে সেইভাবে আপনি হচ্ছে আলাদা করে রাখেন। তারপর হচ্ছে যে নেম কনফ্লিক্ট, কনফ্লিক্ট দেখা দেখা যাচ্ছে যে দুইটা ক্লাসের নাম সেম হতে পারে, তো সেক্ষেত্রে যদি প্যাকেজের মাধ্যমে যদি আপনি আলাদা করে রাখেন তাহলে যেটা হবে নেম কনফ্লিকশন যেটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ধারণা, প্যাকেজ মানে হচ্ছে জাস্ট নির্দিষ্ট গ্রুপ অফ ক্লাস ইন্টারফেস বা এর রিলেটেড কিছু কাজ যেগুলোকে আমরা নির্দিষ্ট একটা আমরা ইয়ে থাকে না, যেমন মুভি নামে একটা ফোল্ডার করি তার মধ্যে মুভি রাখি, তারপর হচ্ছে সং এর মধ্যে সং নামে একটা ফোল্ডার করি তার মধ্যে হচ্ছে সব সং গুলো রাখি। তো প্যাকেজটা ঠিক ওই ফোল্ডার টাইপের একটা জিনিস একটা, ঠিক আছে। আজকে আমি আর এর চাইতে আর বেশি কিছু দেখাবো না, কারণ হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে ডিটেলসে যাব। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা যেটা দেখবো সেটা আমি আপনাকে দেখাই। নেক্সট নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি জাস্ট একটা ইয়েটা দেখাই, যে এখানে দেখেন ডট জাভা নামে একটা হচ্ছে যে আমার প্রোগ্রাম অলরেডি করা আছে, মানে এ ডট জাভা এবং হ্যালো মাই পিসি নামে, পিসি হ্যালো মাই পিসি ডট জাভা নামে দুইটা হচ্ছে যে আমার জাভা প্রোগ্রাম লেখা আছে। তো এর মধ্যে কি লেখা আছে, মানে জাস্ট এতটুকুই দেখেন, এই প্রোগ্রামটা লেখা আছে হচ্ছে যে কি নামে, পাবলিক ক্লাস হচ্ছে হ্যালো মাই পিসি এভাবে লেখা আছে। এর মধ্যে হচ্ছে যে একটা মেথড আপনার কল করা আছে, যেটা অবশ্যই যে কোনো হচ্ছে যে জাভা যখন প্রোগ্রাম লিখবেন অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে, হ্যাঁ। এই কনসেপ্টটা আসলে আমাকে আগে একটু বলা দরকার ছিল, যে আমি যখন হচ্ছে যে কোনো জাভা প্রোগ্রাম রান করব প্রথমে আমরা কি করি, কম্পাইল করি। কম্পাইলের থ্রুতে একটা কি ক্লাস ফাইল জেনারেট করে, এবং জেনারেট করার পরে সেটা কি জেভিএম এর থ্রুতে ইন্টারপ্রেট করা হয়। তা জেভিএম এর থ্রুতে যখন আমরা ইন্টারপ্রেট করি মেশিনের জন্য, যাতে মেশিন সেটা বুঝতে বুঝতে পারে যে আমি কি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ওই মেইন ফাংশনটা কিন্তু জেভিএম খুঁজতে থাকে যে মেইন ফাংশনটা কোথায় আছে, ঠিক আছে। মেইন ফাংশনটা খুঁজে এবং খুঁজে সেটাকে এক্সিকিউট করে। কিন্তু কম্পাইলার কিন্তু ওই মেইন ফাংশনটা খুঁজে না, কম্পাইলারের কাজ হচ্ছে জাস্ট ওই সোর্স ফাইলটাকে, যে জাভা যে প্রোগ্রামটাকে সেটাকে জাস্ট বাইট কোডে রূপান্তরিত করা। তা আমি জাস্ট এইটাকে হচ্ছে ইয়া করব, এই কোডটাকে আমি রান করব। তো আমরা যদি কোনো যে কোনো একটা মানে এই ফোল্ডারের মধ্যে যদি আমরা এই পাতের এখানে যে যদি লিখি সিএমডি যদি লিখি, তাহলে এই ফোল্ডারের এই পাতের মধ্যে হচ্ছে আমার কমান্ড লাইনটা ওপেন হবে। এখন আমি যদি লিখি JAVA জাভা সি, জাভা সি দিয়ে আমরা কি করেছি, জাভা সি দিয়ে হচ্ছে যে আমরা কম্পাইল করি। তো কম্পাইল আমরা হ্যালো মাই পিসি অথবা হ্যালো মাই পিসি আমি এটা কম্পাইল করি, এটা বলে হ্যালো মাই পিসি, হ্যালো মাই পিসি ডট জাভা। এটা যখন কম্পাইল করব তাহলে উপরের দিকে দেখবেন একটা ক্লাস ফাইল জেনারেট করবে, হ্যাঁ, যেটা আমরা এখানে দেখেছিলাম। এই যে কোথায়, এই যে, ঠিক আছে, এখানে দেখেছিলাম যে আমরা যখন জাভা সি কম্পাইলারের থ্রুতে যখন একটা ফাইল আমরা যদি ইয়া করি, রান করি এই কোডের থ্রুতে, তখন কি হয়, একটা ক্লাস ফাইল জেনারেট করে, হ্যাঁ। তো দেখেন ফোল্ডারটা কোথায়, এই যে জাভা টেস্ট, ঠিক আছে। এই হচ্ছে যে জাভা সি, আমি কমান্ডটা লিখলাম, লেখার পরে হ্যালো মাই পিসি ডট জাভা আমি যখন এখানে ইন্টার দিলাম, তাহলে দেখবেন এখানে একটা ক্লাস ফাইল জেনারেট করবে। এই দেখেন হ্যালো মাই পিসি নামে একটা ক্লাস ফাইল জেনারেট করেছে, যে ক্লাস ফাইল বলে বা বাইট কোড বলে, হ্যাঁ। তো এই বাইট কোডটা জেনারেট করলো। এখন আমি কি করব, এই বাইট কোডটাকে এইখানের ভাষায়, এখানে কি বলেছে, এখানে বলেছে যে এখন আমি যে ক্লাস ফাইলটা জেনারেট হবে সেটা জাভা নামে একটা কমান্ডের থ্রুতে আমি সেটাকে রান করব, হ্যাঁ। জাভা নামে কমান্ডের থ্রুতে যখন রান করব তখন লিখবো কি JAVA জাভা লিখে, তারপরে আমাকে কি করতে হবে, সেই ক্লাস ফাইলের নাম দিতে হবে। নাম বলতে কোনটা, এই যে ডট ক্লাস নামে যেটা আছে, ডট ক্লাস লিখবো না, জাস্ট হচ্ছে যে প্রথমে যে নামটা আছে হ্যালো মাই পিসি, হ্যাঁ, এটা লিখবো।
যে ক্লাস ফাইলটা জেনারেট করবে সেই ক্লাস ফাইলের নামটা দেব। ঠিক আছে, তারপরে আমি যদি এখন জাভা হ্যালো মাই পিসি এটা যদি আমি এখন এন্টার দেই, তাহলে দেখেন আই এম জাভা এইটাকে প্রিন্ট করতেছে। এইটাকে প্রিন্ট করছে কিভাবে, এই যে আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, হ্যাঁ, যার থ্রুতে আমি আউটপুটে দেখতে পাবো। আসলে মানে আউটপুটে দেখার জন্য আমাদের কি করতে হয়, সিস্টেম নামে একটা ক্লাস আছে, আউটপুট হচ্ছে একটা ভেরিয়েবল, তারপর প্রিন্ট এলএন হচ্ছে মেথড। এই মেথডের থ্রুতে মানে এই টোটাল লাইনের মাধ্যমে আমি একটা টেক্সট যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, তো এই টোটাল প্রসেসটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হয়েছে, প্রথমে হচ্ছে যে জাভা সি কম্পাইলার থ্রুতে একটা ক্লাস ফাইল জেনারেট করতে হয়েছে। তারপরে আমাদের কি করতে হয়েছে, তারপরে দেখেন জাভা কমান্ডের থ্রুতে সেই ক্লাস ফাইলের নামকে আমরা যদি এন্টার দিই, মানে ক্লাস ফাইলের নাম লিখে যদি আমি এন্টার দিই, তাহলে হচ্ছে যে ওর মধ্যে যে আমি যে কাজটা করতে বলছি সেই কাজটা সে করবে। এখন সেখানে একটা আউটপুট দেখাচ্ছে আই এম জাভা। এতটুকু ক্লিয়ার? না ক্লিয়ার হলে নেক্সট ক্লাসে আবার ক্লিয়ার করা হবে, সমস্যা নেই। কোনো কি কনফিউশন আছে? না, আমার কাছে কেন কেন যেন মনে হচ্ছে যে আসলে ক্লাসটা একটু গোছানো হয় না ঠিক মতন, মানে অর্গানাইজড ওয়েতে আজকে নিতে পারি না ক্লাসটা। আর একটু অর্গানাইজড ওয়েতে নিলে মনে হয় আপনারা একটু বুঝতে পারতেন। কারো কি কোনো কনফিউশন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা বা কোনো জায়গায় মনে হচ্ছে যে না এটা এইভাবে হবে না? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এর বেশি না। না ক্লিয়ার? মানে ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে, আহ এটা ফার্স্ট ক্লাস যেহেতু ছিল, ওকে, আপনারা সবাই একটু লাইনে থাকেন। ও ক্লিয়ার হয়েছে, ওকে। আপনারা সবাই একটু লাইনে থাকেন, আমি আপনাদের একটা ওই যে ফর্ম দিচ্ছি সবাইকে, মানে যারা ফিল আপ করেছিলেন একটু আগে তারা আবার একটু ফিল আপ করে দিবেন। হ্যাঁ, আমি ওখানে নামগুলো একটু অ্যাড করে নিই। আমি জাস্ট স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, কারণ সবাইকে আমি ওই যে কিছু লিঙ্ক দিব ভিডিওর, হ্যাঁ, ওগুলো আমি ইমেল করে দিব। ওকে, কারণ অনেকে হচ্ছে যে ফেসবুকে ঠিক মতন ইয়ে না দিতে পারলে আমি তো অ্যাড করতে পারছি না গ্রুপে। তা সেক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দেবো সবাইকে মেইল করে। ওকে, আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই, কারণ ফার্স্ট ক্লাসে এখন অ্যাসাইনমেন্ট করার মতন কিছু হয় নাই আর কি। ঠিক আছে, ইউনিভার্সিটি নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা হচ্ছে শর্ট টেক্সট। একটু লাইনে থাকবেন সবাই। আমি একটা এখনই একটা ফর্মের লিংক দিব, সেই লিংকটা একটু ফিল আপ করবেন সবাই, একটু আরেকবার ফিল আপ করবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কোথায় গেল লিংকটা? হ্যাঁ, সবাই তো আছে। ঠিক আছে, এই লিঙ্কটাতে এই লিঙ্কে যান, যে দেখেন যে দুইটা নতুন অপশন অ্যাড হয়েছে। একটা হচ্ছে যে আপনাদের নাম অ্যাড হয়েছে সাথে, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। একটু সবাই একটু ফিল আপ করে ফেলেন, যারা এর আগে করেছিলেন তারাও একটু আরেকবার করেন। হ্যাঁ, যার ফলে হচ্ছে যে আমি যেসব ডকুমেন্টস গুলা দিব বা যেসব লিঙ্ক গুলা দিব যেখান থেকে শিখবেন, মেনলি হচ্ছে যে আপনারা যেটা ফলো করবেন হচ্ছে জাভা টি পয়েন্ট। হ্যাঁ, জাভা টি পয়েন্টে অনেক সুন্দর করে হচ্ছে জাভা সম্পর্কে পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে।
আরেকটা হচ্ছে যে টিউটোরিয়ালস পয়েন্ট, টিউটোরিয়ালস পয়েন্টও দেখতে পারেন। টিউটোরিয়ালস পয়েন্ট অনেক সুন্দর করে দেওয়া আছে। আমি তাছাড়া আরো অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো যেগুলো থেকে আপনি স্টাডি করতে পারবেন। ঠিক আছে। আইয়ুব আলী, তুষার, শোয়েব, তারপর হচ্ছে রাজন, পাভেল, মোহাম্মদ লিজা, কৌশিক, হ্যাঁ, হ্যাঁ। সবাই একটু ফিল আপ করেন। ফিল আপ করতে কি কোনো মানে কোনো সেকশন কি বন্ধ আছে ওখানে, যে ফিল আপ করতে পারছেন এরকম কিছু? আর আর আপনারা হচ্ছে যে রাজন, হ্যাঁ রাজন হৃদয় একটা অ্যাসাইনমেন্টের কথা বলছেন। অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকবে ক্লাসে আমি যেগুলো যেগুলো দেখালাম সেগুলো একটু দেখে আসবেন। মানে মেইন যে কাজটা করতে হবে প্রথমে, হ্যাঁ। ওকে। মানে এখন কি ওই যে নতুন অপশন গুলো অ্যাড করতে পারছেন, ওই যে কি বলে আপনার নেম আর হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম বলতে হচ্ছে আপনি সিএসসি বা ট্রিপলি বা আহ, বাংলা মিডিয়ামও থাকতে পারে, হ্যাঁ সেগুলা। আপনার ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে ছিলেন লাস্ট যে ডিপার্টমেন্টটা সেটাই জাস্ট। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকে অবশ্যই জেডিকেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে হচ্ছে যে আমরা কি করব, জেডিকে ইনস্টল এই জন্য মানে কিসের জন্য লাগবে জাস্ট আমি ক্লাসের সামারিটা দিচ্ছি। জেডিকেটা লাগবে হচ্ছে যে ডেভেলপমেন্ট করার পরে জেডিকে ইনস্টল করতে হবে। কিন্তু জেডিকে যদি না থাকে, যদি জেআরই থাকে, তা জেআরই শুধুমাত্র কিন্তু জাভা অ্যাপ্লিকেশন গুলো রান করার কাজে ইউজ হবে, কিন্তু আপনি কোনো ডেভেলপ মানে করতে পারবেন না। ডেভেলপ করার জন্য অবশ্যই জেডিকে ইনস্টল করতে হবে, হ্যাঁ। কারণ ওই জেডিকে এর মধ্যেই হচ্ছে যে ডেভেলপমেন্ট যে টুলস গুলো সেগুলো থাকে, হ্যাঁ। আর জেডিকেটা ইনস্টল করার পরে জেডিকে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের হচ্ছে আপনার ইয়েটা করবেন, বাইনারি যে ফোল্ডারের পাথটা, জেডিকে এর যে বাইনারি ফোল্ডার পাথটা সেই পাথটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে সেট করে দিবেন। এনভায়রনমেন্ট ভেরিয়েবল যখন আপনি সেট করবেন তখন হচ্ছে যে ওই যে কমান্ড গুলো আছে ডেভেলপমেন্ট টুলস এর যে কমান্ড গুলো, সেটা যে কোনো জায়গা থেকে আপনার কাজ করবে, যে কোনো ফোল্ডার থেকে যেখান থেকে আপনি এক্সিকিউট করেন না কেন সেগুলো কাজ করবে। ঠিক আছে। সেই জন্য হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমি ওই পাথটা সেট করে দিব। সেক্ষেত্রে ভেরিয়েবলের নেমটা দিব আমরা পাথ, আর তারপরে হচ্ছে যে তার নিচে আমরা পাথটা দিয়ে দেবো ওই বাইনারি ফোল্ডারের লিঙ্কটা। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় একটু ভিডিওটা দেখবেন, তারপরে যদি সমস্যা হয় আমি কিছু স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে। আর সবাইকে মেল করে দিলে কি সুবিধা হয়? কারণ ফেসবুক গ্রুপে কেউ আছে অ্যাড, কেউ নাই, হ্যাঁ, যে জন্য আসলে সমস্যা হইতে পারে। ওকে, ঠিক আছে, আমি সবাইকে তাহলে ইয়া করে দিব, হ্যাঁ মেল করে দিব গ্রুপ লিংকটা। ওকে, ভালো কথা বলছেন, একটু সাথে থাকবেন ফেসবুক। এটা হচ্ছে যে গ্রুপের লিংক, হ্যাঁ, এখানে সবাই রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার পরে আমাকে জাস্ট মেসেজ দিয়ে রাখবেন একটা। মেসেজ দিলে যেটা হবে, আমি যখন আপনাদের মেসেজ গুলো পাবো তখন সেই মেসেজ দেখে দেখে আমি সবাইকে অ্যাড করবো আর কি, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনারা যে স্টুডেন্ট এখানে এখানে তো স্টুডেন্ট লিস্ট এটা ফিল আপ করছেন, হ্যাঁ, এটার সাথে ওটা ম্যাচ করে দেখবো যে আসলে আপনারাই নাকি। ঠিক আছে, তাহলে আপনারা এটা ফিল আপ করে ফেলেন। ফিল আপ করার পরে আমি পরবর্তীতে মেইল করে বাকি যে কন্টেন্ট গুলো পাঠিয়ে দেবো। আর ক্লাস ভিডিও গুলো পাবেন হচ্ছে যে ইস্যুকনের যে সাইটটা আছে সেখানে পাবেন। ঠিক আছে, ক্লাস ভিডিও গুলো আমি এখান থেকে দিতে পারবো না, সেই এক্সেসটা নাই আমার। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস থেকে আসলে আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে আর কি। আপনাদের মেইন কাজ হচ্ছে যে জেডিকে ইনস্টল করবেন। ইনস্টল করার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করে দিবেন। তারপর হচ্ছে যে আইডিটা ইনস্টল করবেন হচ্ছে যে ইন্টেলিজে আইডিটা কোথায় পাবেন, সেই পাথের সকল লিঙ্ক গুলো আমি পাঠিয়ে দিব। সাথে কিছু আমি ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, সেগুলো দেখে দেখে স্টাডি করবেন, যার ফলে যেটা হবে প্রসেসের সাথে সিনক্রোনাইজ থাকবে। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।